সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান চিকিৎসা সেবাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আসিফুজ্জোহা রাজ, মহাসচিব, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স। সপ্তাহের এই দিনে আমরা চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য রক্ষায় নানা সুপরামর্শ দিতে। আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে সার্জারি বিষয়ে। এটির নাম শুনলে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই যে আসলে সার্জারি কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এখানে অ্যানেস্থেসিয়া জড়িত, কাটাছেঁড়ার বিষয় রয়েছে, অনেক ভয় পাই। বাট সার্জারি কিন্তু একটি জীবন রক্ষাকারী চিকিৎসা। সে বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ হয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আসুন পরিচিত হই। অধ্যাপক শরফুজ্জামান, সার্জারি বিভাগ ও পরিচালক, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল, একই সাথে সভাপতি সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশ। আমাদের সাথে আরও রয়েছেন অধ্যাপক ডক্টর নাদিম আহমেদ, সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডিন, চিকিৎসা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের আয়োজনে। প্রথমেই আমি শরফুজ্জামান স্যারকে জানতে চাই যে এই যে সার্জারি করতে যে সমস্ত রোগীরা আপনাদের কাছে বেশি আসে, এর আওতায় কি কি রোগ পড়ে? প্রথম যেই অপারেশনগুলো খুব বেশি আছে সেগুলো বর্তমান যুগে পিত্তথলির পাথর, আচ্ছা, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া, বিভিন্ন ধরনের ক্যান্সার, তার ভিতরে খাদ্যনালীর ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, এইসব রুগীগুলো আমাদের জেনারেল সার্জনদের কাছে বেশি আছে। অন্য সার্জনদের কাছে অন্য রুগী, যেগুলো ইএনটি সার্জনদের কাছে ইএনটি রুগী, অর্থোপেডিক সার্জনদের কাছে অর্থোপেডিক্সের রুগী, হাড় এবং হাড় ভাঙা, হাড়ের কোনো রোগের রুগী, গাইনোকোলজিক্যাল সার্জনদের কাছে গাইনোকোলজির রুগী, চক্ষু সার্জনদের কাছে চক্ষুর রুগী, এই ধরনের বিভিন্ন রোগ নিয়ে আমাদের কাছে আসে। ডক্টর নাদিম আহমেদ, আপনার কাছে একই সূত্র ধরে জানতে চাই, সার্জারির আওতায় পাইলস নামে একটি চিকিৎসা কিন্তু বাংলাদেশে অনেক শোনা যায়, এটি অনেক সময় পড়ে। তো আমাদের দেশে আসলে পাইলস রোগীর সংখ্যাটি কেমন, আর শুরুতে যে রোগীরা একটু লজ্জা পেয়ে ডাক্তারের কাছে যেতে, এখান থেকে কী ধরনের সমস্যা হতে পারে যদি বলতেন? পাইলস রোগীর সংখ্যা আমাদের দেশে প্রচুর। ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায় যে 4 to 5% অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে পাইলস রোগটি রয়েছে। পাইলস যেহেতু মলাশয়ের একটি রোগ, কাজে রোগীরা সচেতন হয়ে আমাদের ধর্মীয় কান্ট্রি এবং ফিমেল পেশেন্ট, মেল ফিমেল দুজনেই সমানভাবে হচ্ছে, ফলে রোগীরা এটাকে গোপন রাখে। দীর্ঘদিন গোপন রাখা বলে পরবর্তী সমস্যাগুলো এবং জটিলতার পর্যায়ে এসে তখন উপস্থিত অনেক সময় আমাদের কাছে হয়। অধ্যাপক শরফুজ্জামান, কোন সময়ে আসলে একটা রোগী বুঝতে পারে যে তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে এবং চিকিৎসকের কাছে যেতে হবে, যেটা আপনি কমন কথা বলছিলেন? অ্যাপেন্ডিসাইটিস রোগীর সবচেয়ে বড় জিনিস হইল এই রোগীগুলোর পেটে ব্যথা হয়। আচ্ছা, এক নম্বর, এই পেটে ব্যথাটা সাধারণত বলা হয় যে এটা শুরু হয় উপরের পেট থেকে অথবা নাভির চারিদিক থেকে। এটা 4-5 ঘন্টার ভিতরে এই ব্যথাটা নিচের ডান দিকে যে আমরা বলি সেটেলড হয়। এর সঙ্গে এই রোগীগুলা আর বমি বমি ভাব, বমি করে, খাবারের অরুচি হয়, কিছু কিছু রোগীর ক্ষেত্রে অল্প পরিমাণ জ্বরের মতো হয়। এই লক্ষণগুলাই আমাদের জন্য অ্যাপেন্ডিক্স সন্দেহ করার, অ্যাপেন্ডিসাইটিস সন্দেহ করার প্রথম উপসর্গ। এবং এই রোগীগুলা ইউজুয়ালি অল্প বয়স্ক, আমরা যদি বলি টডলার অথবা একটু ইয়াং এজ গ্রুপের লোকদের এই রোগটা বেশি হয়। কাজে এই ধরনের বয়সের কোনো রোগীর এই সমস্যা হলে আমরা প্রথমে অ্যাপেন্ডিসাইটিস চিন্তা করি। প্রাথমিক পর্যায়ে কি ধরনের চিকিৎসা দেওয়ার চিন্তা করেন? প্রাথমিক পর্যায়ে এই রোগীগুলো আমাদের কাছে যখন আসে তখন আসলে ব্যথার তীব্রতা দেখতে হয়, এক নম্বর। 2 নম্বর হলো আমাদের এই ডায়াগনোসিসটা করতে হয়। পেটে ব্যথার এই অ্যাপেন্ডিসাইটিস ছাড়াও অনেকগুলা কারণ আছে, যেগুলোর ভিতরে এগুলো প্রায় কাছাকাছি: পিত্তথলির পাথর, ডিউডেনাল আলসার, পেপটিক আলসার, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, কনস্টিপেশন, এই সবগুলা রোগের লক্ষণ প্রায় কাছাকাছি। তো সেই সময় আসলে একজন দক্ষ চিকিৎসক রোগীর হিস্ট্রি শুনেন, রোগীকে এক্সামিন করেন, এক্সামিন করে আমাকে আগে নির্ণয় করতে হবে যে এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। তখন আমরা প্রাথমিকভাবে রোগীকে, যেহেতু এটা একটা ইনফ্ল্যামেটরি প্রসেস, আমরা প্রথমে ব্যথার ওষুধ দিই, ব্যথা কমানোর জন্য কিছু ব্যবস্থা করি এবং তারপরে আমরা এই রোগীগুলোর জরুরি অপারেশন করতে হয়। অপারেশন ছাড়া মনে হয় এই রোগী আসলে ভালো হওয়ার সম্ভাবনা কম। অপারেশন ছাড়া কিছু রোগীর ভালো হয়। এই অ্যাপেন্ডিসাইটিসটাকেও অনেকগুলো গ্রেডিং করা হয়, খুব
খুব স্লো গ্রেড ক্যাটারাল ভ্যারাইটি বললে এইটা অনেক সময় শুধু অ্যান্টিবায়োটিকে রেসপন্স করতে পারে, কিন্তু এই রোগীগুলো যেগুলোকে আমরা চিন্তা করি অ্যান্টিবায়োটিকে রেসপন্স করবে সেগুলোকে আমাদের ক্লোজ অবজারভেশনে রাখতে হয়। যখনই দেখব যে ব্যথা কমতেছে না, রুগীর জ্বর বাড়তেছে, রুগী বমি করতেছে, খাইতে পারতেছে না, কাজে তখনই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই রুগীটার আসলে অপারেশন ছাড়া অন্য কোনো বিকল্প নাই। যদি আমরা ওই সময় মতো অপারেশন না করি তাহলে এর কমপ্লিকেশন হিসাবে পরবর্তীতে অ্যাপেন্ডিক্স বাস্ট হইতে পারে এবং ওইখানে পুজ জমা হইতে পারে, যেটাকে আমরা অ্যাপেন্ডিকুলার অ্যাপসিস বলি। এই অ্যাপসিস থেকে পেলভিক অ্যাপসিস, পেরিটোরাইটিস এবং অনেক ধরনের সময় জটিলতা। জীবন সংকট হয়ে যেতে পারে। বিষয়টা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। ডক্টর নাদিম আহমেদ বলেন যে আপনি যেমনটি বলছিলেন পাইলসের বিষয়টি, আসলে মলদ্বার দিয়ে রক্ত গেলেই কি বুঝবে তার পাইলস হয়েছে নাকি অন্য কারণে মলদ্বার দিয়ে রক্ত যেতে পারে? আসলে আমাদের একটা কমন ধারণা, সেটা হচ্ছে রোগীর মলদ্বারে যে সমস্যাই হোক না কেন তারা সে বলে পাইলস। মলদ্বারে বিভিন্ন কারণে রক্ত যেতে পারে এবং এই রক্ত যাওয়ার কারণটা বয়সের উপর নির্ভর করে একটু সময়। যেমন ছোটো বাচ্চাদের রক্ত গেলে আমরা পলিপ চিন্তা করি, মাঝ বয়স থেকে একটু বেশি বয়সে সেটা আমরা পাইলস চিন্তা করি, বেশি বয়সে আমরা অনেক সময় আপনার অন্ত্রের ক্যান্সার, যেটা রেকটাম ক্যান্সার বলি, সেটা থেকে রক্তক্ষরণ হতে পারে। কাজে শুধুমাত্র রক্ত গেলে বা সেটা শুধু পাইলস বলাটা আসলে ঠিক না, বিভিন্ন কারণে মলদ্বারে রক্ত যেতে পারে। আপনার কারণটা কিভাবে নিশ্চিত হন যেটাকে পাইলসের কারণে হচ্ছে কিনা অন্য কোনো কারণে হচ্ছে? আসলে আমরা একটা রোগীর বয়স দেখি, স্যার একটু আগে বলছেন যে কোনো রোগী আমরা যখন দেখি তখন তার ইতিহাস পর্যালোচনা করি, যে কেমন করে একটা বাচ্চার জন্ম থেকে মারা বলে যে পায়খানা রাস্তাটা গোটা আছে, পায়খানা রাস্তা দিয়ে বেরোচ্ছে আবার ঢুকে যাচ্ছে, তখন আমাদের ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমরা পলিপ চিন্তা করি। আচ্ছা, তরুণ এবং মাঝ বয়সী যখন আসে পায়খানা রাস্তায় দীর্ঘমেয়াদী কনস্টিপেশন, কিন্তু তার ওজনের কোনো কমতে বাড়তে হচ্ছে না, ব্যথামুক্ত, রক্তক্ষরণ হচ্ছে এবং পায়খানা রাস্তায় কিছু কিছু ক্ষেত্রে চুলকানি হয়, তখন আমরা অনেক সময় পাইলস বলে চিন্তা করি। আর যখন আমাদের একটু বয়স্ক রোগী আসে যার ওজনের সমস্যা হচ্ছে, পায়খানা আটকে যাচ্ছে অথবা পায়খানা দিয়ে মিউকাস, রোগীর এসে বলে মিউকাস ঝরছে, পায়খানা কন্ট্রোলে রাখতে পারছে না, এমন ক্ষেত্রে যদি রক্ত যায় তখন আমরা অন্ত্রের ক্যান্সার বা অন্য কিছু মলাশয়ের ক্যান্সার চিন্তা করি। কিন্তু আমাদের পাইলস বা কোনো কিছু আমরা দেখতে হলে আমরা প্রথমে আমাদের অ্যানোস্কোপ বলে একটা ছোট যন্ত্র আছে, যেটাকে আগে প্রোক্টোস্কোপ বলতো, সেই যন্ত্র দিয়ে আমরা দেখলে আমাদের মলাশয়ে পাইলসের উপস্থিতি আছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, খুব সহজে এটা বোঝা যায়। খুব সহজে বোঝা যায়, কিন্তু যখন আমার একটু সন্দেহ আসে বা আমাদের দেশে মলাশয়ের ক্যান্সারটা অন্য বিশ্বের অন্য দেশ থেকে কিছুটা আগে হয়, আচ্ছা, অন্য দেশে আমরা সাধারণত 45 এজের 45 বছরের পরে শান্ত মলাশয়ের ক্যান্সার হয়, কিন্তু আমাদের ন্যাশনাল এরকম ডাটা নাই। কিন্তু যতটুকু আমাদের অভিজ্ঞতা এবং আমরা দেখছি এই মলাশয়ের ক্যান্সারটা আমাদের দেশে একটু আর্লি এজে হয়, একটু কম বয়সে। ফলে যখন আমাদের সন্দেহ হবে বা একটু বয়স্ক রোগী হবে তখন শুধুমাত্র আমরা প্রোক্টোস্কোপি মলাশয়ের পাইলস দেখলাম এটা আমরা সন্তুষ্ট হই না, তখন আমরা সিগময়েডোস্কোপি বা কোলোনোস্কোপি করে পুরো বৃহদন্ত আমাদেরকে দেখতে হয় যে এই পাইলসের কারণটা, মূল কারণটা অন্ত্র বা মলাশয়ের ক্যান্সার কিনা সেটা আমাদেরকে দেখতে হয়। জি, পাইলস নিশ্চিত হলে সেক্ষেত্রে আপনার ওষুধ দেন নাকি সরাসরি সার্জারি অ্যাডভাইস করেন? আসলে পাইলসটা নির্ভর করে আমাদের কোন পর্যায়ে আছে সেটার উপরে। পাইলসকে আমাদের মেডিকেলের ভাষায় আমরা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি বলি। সাধারণত প্রথম ডিগ্রি যেটা আভ্যন্তরীণ পাইলস বলি সেটা ওষুধেই শান্ত, ওষুধ এবং খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে এটা ভালো হয়ে যায় আপ টু সেকেন্ড ডিগ্রি পর্যন্ত। থার্ড ডিগ্রিতে এবং ফোর্থ ডিগ্রিতে আমাদের কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগের ক্ষেত্রে আমাদের অপারেশন লাগে। সেকেন্ড ডিগ্রিতে আমাদের যখন ওষুধ বা আমাদের লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে হচ্ছে না তখন আমাদের অনেক সময় বা দীর্ঘমেয়াদী রক্তক্ষরণ হচ্ছে, তখন অপারেশনের প্রয়োজন পড়ে। ধন্যবাদ। অধ্যাপক শরফুজ্জামান, পিত্তথলিতে পাথরের বিষয়টি বলছিলেন, খুব কমন কিন্তু আমাদের বাংলাদেশের বিষয়টি, এটি আসলে কেন হয় আর এটি হলে আসলে উপসর্গটি আপনি বলেছেন যদিও, তারপরও নির্দিষ্টভাবে যদি আরেকটু বলতেন। পিত্তথলির পাথরের এই সমস্যাটা ইদানিং অনেক বেশি। আমরা আগের দিকে যখন ধরেন আরও 20 বছর আগে পিত্তথলির পাথরের অপারেশনের সংখ্যা অনেক কম ছিল, এখন এই সংখ্যাটা অনেক বেশি। একজন জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জনের অপারেশনের 50-60% কেসই হয়তো পিত্তথলির পাথর। পিত্তথলির পাথর হওয়ার কারণটা হলো
থলি যেটা আসলে এটা পিত্ত তৈরি অথবা পিত্তর যেখানে প্রয়োজন সেইখানে ডেলিভারি দেওয়ার ব্যাপারে এর কোনো খুব ভূমিকা নাই। পিত্ত যখন তৈরি হয়, যখন খাদ্যনালীতে এই পিত্ত প্রয়োজন না পড়ে, তখন এই পিত্তগুলা পিত্তথলিতে জমা হয়। আমার সময় যদি অনেকক্ষণ বেশিক্ষণ জমা থাকে তাহলে এই পিত্ত থেকে কিছু গ্র্যানিউলস বা কোনো ধরনের আমরা বলি প্রথম দিকে যেটা হয় কিছু ক্যালসিয়াম ডিপোজিট হয়, বা এই পিত্তথলির ভিতরে কিছু রক্ত কণিকার আর ভাঙার সাবস্টেন্স থাকে, এইগুলা আইসা ওইখানে জমা হয়। তো ছোট্ট একটু জমা হয়, তার উপরে আবার জমা হয়, তার উপরে আবার জমা হয়, সেই কারণে এই পিত্তথলিতে একসময় এটা একটা পাথরের রূপ নেয়। এইটার জন্য এই যে বললাম একটা যে ওইটার ভিতরে স্ট্যাসিস হয়ে থাকা, বা কোনো সময় যদি পিত্তথলির ভিতরে ইনফেকশন হয়, সেটা একটা কারণ। 2 নম্বর কারণ হলো এই যে রক্ত কণিকা ভাঙা, যেটা আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান আমরা যারা আছি, আমাদের রক্তকণিকা যেটাকে আমরা আরবিসি বলি, এটা ভাঙার পরিমাণ অন্য পৃথিবীর অন্য জায়গার চেয়ে বেশি। এই রক্ত কণিকা থেকে এক ধরনের পিগমেন্ট তৈরি হয়। এই পিগমেন্টগুলা এই স্ট্যাসিস এবং ইনফেকশন, এই তিনটা যখন একটা কম্বিনেশন হয়, তখন পিত্তথলির ভিতরে এইগুলো আস্তে আস্তে পাথর তৈরি হয়। এই পাথরগুলার কারণে একসময় হয়তো এপিথেলিয়ামে কিছু ক্ষতি হয়, এবং যার ফলে একসময় ইনফেকশন হয় এবং ব্যথা হয়। এছাড়াও এই পাথর ওই জায়গা ওই পিত্তথলি থেকে নালীতে যদি আসতে পারে, তাহলে ওই পিত্তনালী যদি বন্ধ করে ফেলে তাহলে জন্ডিস হইতে পারে। আবার এই পিত্তথলির ভিতরে ইনফেকশন হয়ে ওর ভিতরে পুজ হইতে পারে, যেই কন্ডিশনটাকে আমরা এম্পায়ামা গল ব্লাডার বলি। প্রধান লক্ষণ যেটা হয় সেটা হইল ব্যথা, এবং এই ব্যথার সঙ্গে ইনফেকশনের যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো হয়। জ্বর হইতে পারে, পেশেন্ট বমি করতে পারে। তেল জাতীয় খাবার যেটা পিত্তথলি থেকে পিত্ত রস বের হইতে সাহায্য করে, ওরকম তেল জাতীয় খাবার খাওয়ার পরে ব্যথা হইতে পারে, ডিসপেপসিয়ার মতো লাগতে পারে। এগুলো হলো আমাদের পিত্তথলির স্বাভাবিক লক্ষণ। এই লক্ষণগুলো দেখলে আমরা রুগীদেরকে বলি তারা যদি একজন চিকিৎসকের কাছে যায়, চিকিৎসক এই রুগীর এই হিস্ট্রি শুনে এবং রুগীকে এক্সামিন করলে একটা আইডিয়া করতে পারে যে এখানে পাথর হয়েছে কি। তখন খুব একটা সহজ পরীক্ষা আজকাল করা যায়, যেটাকে আমরা বলি আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে পিত্তের এই পাথরগুলোকে সহজেই নির্ণয় করা সম্ভব হয়, এবং তখন এই নির্ণয়ের পরে সঙ্গে সঙ্গে পিত্তথলির কী অবস্থা, ওর ভিতরে ইনফেকশন আছে কিনা, পুজ আছে কিনা, বা থলির ভিতরে অন্য কোনো পরিবর্তন হয়েছে কিনা, এইগুলা নির্ণয়ের পরে আমরা সিদ্ধান্ত নেই যে এই থলি এবং পাথর অপসারণের জন্য। নাদিম স্যারের কাছে জানতে চাচ্ছি, এই যে পাইলস হলে কিন্তু অনেকে দেখা যায় গ্রাম পর্যায়ে, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ধরনের কবিরাজের কাছে যায়, বিভিন্ন গাছের রস ব্যবহার করে, এগুলি আসলে কতটা নিরাপদ? যখন রোগী মলদ্বারে কবিরাজি বা চানসি বিভিন্ন রকম ওষুধ প্রয়োগ করে আসে, আসলে এই ওষুধগুলোর মধ্যে অ্যাসিড থাকে, স্পেশালি কার্বলিক অ্যাসিড থাকে। এই অ্যাসিড শুধু পাইলস না, আমার মলদ্বার এবং মলদ্বারের যে আমাদেরকে পায়খানা যে কন্ট্রোল করার মেকানিজম, স্প্রিন্টার বলি আমরা, এই স্প্রিন্টারকে ক্ষতিগ্রস্ত করে এবং পুড়িয়ে ফেলে দেয়। আচ্ছা। ফলে রোগীর কোনো পায়খানায় কোনো নিয়ন্ত্রণ থাকে না, এবং এখান থেকে দীর্ঘমেয়াদী প্রদাহ এবং ইনফেকশন সৃষ্টি হয়, যেটা রক্ত যায়। অনেক ক্ষেত্রে রোগীর পায়খানা রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। আমরা রোগীদের বারবার বলি যে কোনো মলদ্বারে কোনো রকম অ্যাসিড বা গাছগাছার রস এগুলো ব্যবহার করবেন না। যেটা মলদ্বার ক্ষতিগ্রস্ত হয়ে তার একদিকে যেমন পায়খানা সারাক্ষণ ঝরতে পারে, অপরদিকে তার পায়খানা টোটাল মলদ্বার বন্ধ হয়ে যায়। তখন আমাদের পেটের মধ্যে দিয়ে মলদ্বার বের করা ছাড়া কোনো বিকল্প থাকে না। অনেক জটিল একটা বিষয় ধারণ করে ছোট্ট একটা সামান্য অসুখ থেকে তারা অনেক জটিলতা পর্যায়ে চলে যায়। একবার পাইলস হয়ে গেলে চিকিৎসার পরও কি সেটা আবার বারবারই হতে পারে? আসলে পাইলস যদি সঠিক চিকিৎসা হয় তাহলে পাইলস আর সাধারণত ফিরে আসে না। সঠিক চিকিৎসা মানে শুধুমাত্র আমাদের সার্জারি না, পাইলসের কারণে অন্যতম একটা কারণ হচ্ছে আমরা দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, টয়লেটে অনেকক্ষণ বসে থাকা।
আমাদের সময় যেটা ছিল, অনেক সময় টয়লেটে পেপার বা গল্পের বই নিয়ে চলে যেত, দীর্ঘ সময় টয়লেটে থাকতো। আর বর্তমান যুগে মোবাইল নিয়ে টয়লেটে যাচ্ছে, খুব কম। ফলে টয়লেটে থাকার পরিমাণটা, আমরা টয়লেটে বলি 5 মিনিটের বেশি না, দীর্ঘমেয়াদী টয়লেটে বসে থাকছে দীর্ঘ সময় ধরে, এবং দিনের পর দিন একই রকম হচ্ছে। ফলে স্বভাবতই আমাদের মলদ্বারের উপর একটা চাপ পড়ে। এই মলদ্বারে আমাদের একটা প্রোটেকশনের জন্য আমাদের সৃষ্টিকর্তা একটা অ্যানাল কুশন বলি আমরা, একটা কুশন দিয়ে দেয়। আমরা জাস্ট সোফার মতো একটা কুশন দেয়। এই কুশনের পরে যখন দীর্ঘমেয়াদী প্রেশার পড়ে, চাপ পড়ে, কুশনের মধ্যে আমাদের হেমোরয়েড প্লেক্সাস বলে এক ধরনের রক্তনালী, যোজক কলা, তারপর মসৃণ কলা, এগুলো থাকে। এগুলোর উপর যখন প্রেশার পড়ে তখন আমরা আবার পাইলস হতে পারে। এবং আমাদের আরেকটা সব হচ্ছে, আমাদের বর্তমান জেনারেশনের জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের প্রতি খুব বেশি আগ্রহ। আমাদের হেলথি লাইফস্টাইলে আমরা বলি সবসময় যে আঁশযুক্ত খাবার খেতে হবে এবং রেড মিটের পরিমাণটা কমাতে হবে, আচ্ছা, মাংসের পরিমাণটা। ফলে আঁশযুক্ত খাবার যখন এই জেনারেশনে আঁশযুক্ত খাবার খাওয়ার প্রতি খুব অনীহা, এই আঁশযুক্ত খাবার যখন গ্রহণ করছে না, যখন মাংস স্পেশালি রেড মিটের উপর খুব বেশি ঝুঁকে যাচ্ছে, তখন পাইলসের সম্ভাবনাটা আবার বেড়ে যায়। এই চমৎকার। পানি খাওয়ার সাথে কি আসলে এই পাইলসের সম্পর্ক কতটুকু? অবশ্যই পানি, আমাদের স্টুলের 2 ধরনের আমাদের হতে হবে, স্টুল সফট হতে হবে এবং স্টুলের বাল্ক তৈরি হতে হবে, পরিমাণও বাড়তে হবে। তা এই সফট স্টুল হওয়ার জন্য আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা পর্যাপ্ত পানি খেতে বলি। কারণ রাতেরবেলা পানি খেলে তার বাথরুমে বারবার যেতে হবে, সমস্যা। শুধু পানি না, পানি জাতীয় খাবার, আঁশযুক্ত খাবার, ফলমূল, রসালো ফলমূল, এগুলো আমাদেরকে কোষ্ঠকাঠিন্য থেকে নিরাময় দেয়। আর কোষ্ঠকাঠিন্য থেকে নিরাময় হলে আমাদের দেখা যায় পাইলসটা আর ফিরে আসে না বা পাইলসটা হয় না। অধ্যাপক শরফুজ্জামান, পিত্তথলিতে পাথরের বিষয়টি বলছিলেন, তো পাথরথলিতে সার্জারি লাগে, সার্জারিতে আমরা একটু ভয় পাই, বাংলাদেশের মানুষ খুব ভয় পায় যে সার্জারি মানে অনেক জটিলতার কিছু। তো আসলে সার্জারি ছাড়া কি অন্য কোনো চিকিৎসার মারফতে এটাকে ঠিক করা যায়? অনেক ধরনের চেষ্টা হয়েছে এক সময় যে সার্জারি ছাড়া কোনো কিছু করা যায় না, কিন্তু আসলে পিত্তথলির পাথর যখন হয়ে যায়, পাথরে যখন সিমটম একবার আরম্ভ হয়, যেমন ধরেন ব্যথা, হজমের সমস্যা বা ইনফেকশন, এগুলো হলে তখন সার্জারি করা ছাড়া আর পথ থাকে না। আমরা এইটাকে অনেক সময় বলি সিমটোমেটিক গলস্টোন ডিজিজ। গলস্টোন আছে, এটা সিমটম হয়েছে, এই অবস্থায় একমাত্র অপারেশন ছাড়া অন্য কোনো চিকিৎসার কোনো ভূমিকা নাই। আচ্ছা, সেক্ষেত্রে আসলে অপারেশনের বিষয়টি যাতে করে আমাদের দেশের মানুষরা ভয় না পায়, এখন আমি কি ধরনের বার্তা দেবেন? এখন বার্তাটা এইটাই যে আগের দিনে আমরা যখন পিত্তথলির অপারেশন করতাম, তখন আমরা আসলে পেট কেটে করতাম, পেটে কাটতে হয় সামন দিয়ে কাটতে হইতো, এই পাশে কাটতে হইতো, বড় কাটা লাগতো, এবং ওই রুগীর ঘা শুকাইতে 10 দিন 15 দিন টাইম লাগতো, হাসপাতালে 5 দিন থাকতে হইতো। কিন্তু এখন আমরা নতুনভাবে যেটা ল্যাপারোস্কোপিক সার্জারি করি, সেই ল্যাপারোস্কোপিক সার্জারি করলে আমাদের পেট কাটতে হচ্ছে না। আমরা শুধু ছোট ছোট 3টা পোর্ট অথবা 4টা পোর্ট, কেউ 4 পোর্টে করে, কেউ 3 পোর্টেও আমরা ছিদ্র করি। এই আমরা এটাকে পোর্ট বলে আমাদের ভাষায়, আসলে এটা ছিদ্র। আমরা ইউজুয়ালি নাভির কাছে একটা ছিদ্র করি, অনেক সময় নাভির দিয়ে ছিদ্র করি, অথবা নাভির একটু উপরে অথবা একটু নাভির নিচে একটা ছিদ্র করি। আমরা উপরের পেটে একটা ছিদ্র করি এবং ডান পাশে যেই জায়গায় গল ব্লাডারটা থাকে সেই জায়গায় একটা পোর্ট করি, এই পাশেও আর একটা পোর্ট করি, এরকম 3টা পোর্ট, অনেক সময় 4টা পোর্ট। এই 4টা পোর্ট করি খুব ছোট, এই এই আম্বিলিকাসের কাছে, যেই নাভির কাছে যেই পোর্টটা, সেই পোর্টটা মাত্র 1 সেন্টিমিটার, আর এইগুলো সব 0.5 সেন্টিমিটার। এবং এই পোর্টগুলো এত ছোট যে এই পোর্টগুলায় ভালো করে সেলাইও দেওয়া লাগে না, বা ইচ্ছা করলে আমরা সাবকিউটেনিয়াস সেলাই দিতে পারি। তো যার ফলে, এবং এই অপারেশন করতে ইউজুয়ালি যারা এখন আমরা বলি এক্সপার্ট সার্জন, তাদের 25 থেকে 30 মিনিটের বেশি আসলে টাইম দরকার হয় না। আর যারা একটু জুনিয়র বা লার্নিং কার্ভের নিচে আছে, তাদের হয়তো 40 থেকে 50 মিনিট লাগে সময়। এবং এরপরে একদিন হাসপাতালে থাকলেই হয়, বা কোনো কোনো জায়গায় আমরা এগুলো ডে কেস হিসেবেও করি, সকালবেলা করি, সন্ধ্যাবেলা রুগী বাসায় চলে যেতে পারে। একটা ছোট্ট এক ধরনের একটা মুখে খাবার, একটু ব্যথার ওষুধ 2 দিন বা 3 দিন খাইলেই হয়তো
এই ভালো রোগীর আর হয়ে কোনো যেতে সমস্যা পারে। হয় না। জি, জি, চমৎকার। আর দুই একটা সেলাই যেটা দেওয়া লাগে এটা সাবকিউটিকুলার দেই, চামড়ার নিচে দেই, যার ফলে ওই সেলাইটা কাটতেও হয় না, সেলাইয়ের কোনো দাগও থাকে না। ছোট্ট 2-3টা দাগ প্রথম কয়েকদিন থাকে, মাসখানেক পরে এই দাগটাও চলে যায়। তার মানে রুগীর আগের মতো সেই বড় ভয়ের কারণ কাটার থাকে নাই, না। অপারেশনে ব্যথা একটা বড় সমস্যা, সেই ব্যথাও নাই, আবার কসমেটিক যেই সমস্যা দাগের সেটাও নাই। সেই সেন্সে পিত্তথলির পাথর অপারেশন এখন এক কথায় খুবই সহজ এবং অনেকটা আউটডোর প্রসিডিউর হয়ে গেছে। সেই কারণে আমরা এই মুহূর্তে অন্তত পিত্তথলির পাথরের এই অপারেশনটা আমরা এইভাবেই করি, যাতে রোগীর জন্য খুব স্ট্রেসফুল হয় না। নাদিম স্যারের কাছে জানতে চাচ্ছি, স্যার যেমনটি বলছিলেন যে ছোট ছিদ্র করেও নানা ধরনের অপারেশন করা হয়, তো এর মধ্যে আসলে কোন কোন রোগ অন্তর্ভুক্ত করতে পারি? আসলে মোটামুটি পেটের যাবতীয় অসুখগুলো যেগুলো সার্জারি লাগে সেগুলো ল্যাপারোস্কোপি বা ছিদ্রের মাধ্যমে করা যায়। যেমন খুব কমন হচ্ছে অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, অন্ত্রের ক্যান্সার, এই সমস্ত রোগগুলা, স্টোমাকের ক্যান্সার, মানে আমাদের খাদ্য পাকস্থলীর ক্যান্সার যেটা আমরা বলি, কিডনির অপারেশন, এগুলো সমস্তই এই ছোট ছিদ্রের মাধ্যমে করা যায়। সুতরাং ভয়ের কারণটা অনেকই ভাবেই কমে হ্যাঁ, গেছে অনেক কমে এখন। গেছে, জি, কারণ এটা আমাদের একটা খুব রক্তপাতটা কম হয়, পেশেন্ট খুব তাড়াতাড়ি বাড়ে যায়, জি, জি। কসমেটিক আউটকাম খুব সুন্দর। যে ভয়টা আগে ছিল যে কাটাছেঁড়া করে ফেলবে, কাটাছেঁড়া, সেটা হ্যাঁ। থেকে অনেকটা এখন আধুনিক চিকিৎসা আমাদের বাংলাদেশে নিয়মিত হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য দিলেন। দর্শক, এতক্ষণ জানলাম আমরা সার্জারির বিভিন্ন দিক নিয়ে। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।